শুরুতেই আমরা আমাদের গল্পের মেন লিডকে দেখতে পাই, যার নাম ইয়াং। সে হচ্ছে এই বড় বক্সিং ক্লাবের ভীষণ ফেমাস একজন বক্সার। ইয়াং এর গায়ে ভীষণ জোর, তাই যে কেউ ওকে হারাতে পারে না। ইয়াং প্রচুর টাকা জিততে পারবে, এই জন্যই ও বক্সিং খেলে সবসময়। আর আজকে এখানেই আমাদের গল্পের নায়ক ইয়াং এর সঙ্গে দেখা করতে চলে আসে আমাদের গল্পের নায়িকা, যার নাম শিয়া। ইয়াং তখন শিয়াকে দেখে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইয়াং যে লোকটার সঙ্গে বক্সিং করছিল, সেই লোকটা নিচে থাকা বালি ইয়াং এর চোখের দিকে ছুঁড়ে মারে। আর সেই জন্য ইয়াং তখন কিছুই দেখতে পাচ্ছিল না চোখে। ওই লোকটা ইয়াংকে যখনই অ্যাটাক করতে যাবে, ওখানেই চলে আসে শিয়া, আর শিয়া তখন ওই লোকটাকেই মারে। তো বোঝা যায় যে শিয়া আসলে কুংফু জানে। শিয়ার এই রূপ দেখে খুবই অবাক হয়ে যায় ইয়াং। ও তো তখন শিয়ার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। শিয়া তখন একটা বন্দুক নিয়ে ওই লোকটাকে ভয় দেখিয়ে বলে যে এই জায়গাটা এখন পুরোপুরি আমার, আর সাথে সাথে এই ছেলেটাও। এটা শুনে ওই লোকটা ভয় পেয়ে ওখান থেকে চলে যায়। শিয়া তখন ইয়াং এর কাছে চলে আসে আর ওর গলায় বন্দুক ধরে, আর একটা ছবি নিয়ে মিলিয়ে দেখে যে ও যাকে খুঁজছে এই ইয়াং সেই। শিয়া বলে, তোমার যত টাকা লাগবে আমি দেব, কিন্তু তার পরিবর্তে তোমার একটা কিডনি আমার চাই। তোমার কাছে মাত্র 8 ঘন্টা সময় রয়েছে, আর এই অ্যাড্রেসে তুমি ঠিক সময় মতো পৌঁছে যাবে। কথাটা বলে শিয়া ওখান থেকে চলে যায়, আর ইয়াং শিয়ার এই ব্যাপার স্যাপার দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর শিয়া ওখান থেকে ফেরার সময় ওর সৎ বোন জিয়া তার সঙ্গে ভিডিও কলে কথা বলছিল, আর এটাই বলছিল যে একটা কিডনি জোগাড় হয়ে গেছে, তুই আর চিন্তা করিস না। কিন্তু ঠিক সেই সময়ই শিয়াকে কেউ যেন কিডন্যাপ করে নেয়। এরপর শিয়াকে দেখা যায় ওকে তখন অজ্ঞান করে রাখা হয়েছিল, আর ঠিক সেই সময় ওখানে ওর সৎ বোন জিয়া চলে আসে। আসলে জিয়ার শরীরে 2টো কিডনি খারাপ হয়ে গেছে, তাই জিয়ার জন্য একটা নতুন কিডনির দরকার, না হলে জিয়াকে বাঁচানো যাবে না। আর সেই জন্যই শিয়া ইয়াংকে বলেছিল ওর একটা কিডনি দিয়ে জিয়াকে বাঁচানোর জন্য। কিন্তু এই জিয়া এত বড় ভিলেন যে ওর দিদিকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে, আর ডাক্তারকে বলে যে আমার শিয়ার 2টো কিডনি চাই। ডাক্তার বলে, কিন্তু তোমার তো একটা কিডনি হলেই তুমি বেঁচে থাকতে পারবে। জিয়া বলে, ঠিক আছে, তাহলে আরেকটা কিডনি কুকুরকে দিয়ে খাইয়ে দেওয়া হবে। জিয়া আসলে চায় ওর বড় বোন শিয়া মরে যাক, যাতে করে ওর বড় বোনের পুরো কোম্পানিটাই ও নিজের করে নিতে পারে। জিয়া বলে, শিয়া তুই চিন্তা করিস না, আমি তোর ফিউনারেলটা ভীষণ ধুমধাম করে করব। কথাগুলো বলে ওর বড় বোন শিয়ার সঙ্গে কিছু সেলফি তুলে নেয়, কারণ এটাই ওদের শেষ ছবি হতে চলেছে। এরপর জিয়া ওর রূপচর্চা করতে করতে ওর কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশনটা করে নেয়, যেটা ও শিয়ার থেকে একটা কিডনি নিয়ে ওর নিজের শরীরে লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যে জিয়ার কিডনি ট্রান্সপ্লান্ট কমপ্লিট হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই ওখানে ইয়াং চলে আসে। ইয়াং এসে দেখে যে শিয়ার শরীরে এখনো সেলাই করা বাকি আছে। ইয়াং তখন ডাক্তারকে সেলাই করতে বলে, আর ডাক্তার যখনই সেই শরীর সেলাই করতে শুরু করে, সেই মুহূর্তে ওখানে জিয়ার ফিট করা কিছু গুন্ডারা চলে আসে, যাতে শিয়াকে পুরোপুরি মেরে ফেলা হয়। কিন্তু ইয়াং সে তো বক্সিং জানে, তাই ওখানে প্রত্যেকটা গুন্ডাকে ও মারতে থাকে। সমস্ত গুন্ডাকে ঘায়েল করার পরও দেখে যে ডাক্তার ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গেছে। এই জন্য ইয়াং নিজেই শিয়ার কাটা জায়গাটা সেলাই করতে শুরু করে, কারণ এটা ছাড়া আর কোনো উপায় নেই শিয়াকে বাঁচানোর জন্য। শিয়ার তখন সেই মুহূর্তে জ্ঞান ফিরে আসে, আরও দেখতে পায় যে ইয়াং ওর কাটা জায়গা সেলাই আর সৎ বাবা আর সৎ বোনকে দেখতে পাওয়া যায়। ওরা দুজন তখন বলে যে শিয়া নাকি এখনো বেঁচে আছে, আর গাড়িতে করে নাকি এই দিকেই আসছে। তাই জিয়া একটা ট্রাক ঠিক করেছে, যাতে ওই গাড়িটাকে ধাক্কা দিয়ে শিয়াকে সম্পূর্ণভাবে শেষ করে ফেলা যায়। আসলে শিয়ার মায়ের অনেক বড় একটা কোম্পানি ছিল, আর সেই লোভেই শিয়ার সৎ বাবা শিয়ার মাকে বিয়ে করেছিল। কিন্তু শিয়ার মা মারা যাওয়ার পরে এখন এই কোম্পানিটা শিয়ার সৎ বাবা আর সৎ বোন পেতে চাইছে, সেই জন্যই ওরা শিয়াকে খুন করতে চাইছে। এদিকে শিয়া আর ইয়াং ওই ফিউনারেলের দিকেই আসছিল গাড়িতে করে, কিন্তু সেই সময় একটা বড় ট্রাক ওদের গাড়িটাকে ধাক্কা মারে, আর সেই সময় শিয়াকে ইয়াং প্রোটেক্ট করে। এরপর ফিউনারেলে শিয়ার সৎ বাবা সবার কাছে বলে যে এখন থেকে জিয়া জংশিয়া কোম্পানির দায়িত্ব নেবে, যেহেতু শিয়া এখন মারা গেছে। আর জিয়া তখন খুবই কান্না করতে করতে নাটক করে যেন ও খুবই দুঃখ পাচ্ছে ওর বোন মারা গেছে বলে, কিন্তু ভেতর ভেতর সব থেকে খুশি আজকে জিয়া।
তখনই শিয়ার সৎ বাবা ওখানে মেং নামের একটা ছেলেকে ডেকে আনে, যে মেংয়ের সঙ্গে শিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। সেই জন্য শিয়ার সৎ বাবা আজকে এই মেংয়ের সঙ্গে নিজের ছোট মেয়ে জিয়ার বিয়ে ঠিক করে, আর চায় আজকে যেন ওদের দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এটা দেখে মেং ভীষণ অবাক হয়ে যায়। ওর মুখ দেখেই বোঝা যায় যে ও আসলে শিয়াকেই মনে মনে খুব ভালোবাসতো, আর শিয়া মারা গেছে বলে মেং খুবই কষ্ট পাচ্ছে। জিয়ার বাবা ওখানে আংটিও নিয়ে এসেছে যাতে মেং আর জিয়ার এঙ্গেজমেন্ট আজকেই হয়ে যায়। জিয়ার বাবাই তখন মেং আর জিয়ার আঙুলে নিজের হাতেই আংটি পরিয়ে দেয়, আর সবার সামনে ব্যাপারটা এমনভাবে দেখায় যেন ওরা দুজন বিয়ে করতে ইচ্ছুক। মেংয়ের মা বাবাও তখন মেংকে বলে মেং যেন এই বিয়েতে রাজি হয়ে যায়। জিয়া তখন মেংয়ের গালে কিস করে, সবাইকে এটা বোঝাতে যে ওরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। সেই সময় শিয়া ওখানে ঘোড়ার পিঠে করে চলে আসে আর বলে কনেকে ছাড়া বিয়ে হবে কি করে। শিয়াকে জীবিত অবস্থায় দেখে সবাই তো একদম অবাক হয়ে যায়, কারণ এখানে তো শিয়ারই ফিউনারেল হচ্ছিল এতক্ষণ। জিয়া যে এত কিছু প্ল্যান করলো তবুও শিয়াকে মারতে পারলো না দেখে খুবই অবাক হয়ে যায়। জিয়ার বাবা তখন নাটক করতে থাকে সবার সামনে যে শিয়া বেঁচে আছে বলে ও ভীষণ খুশি হয়েছে। শিয়ার পেছন পেছন ওখানে ইয়াং চলে আসে, কারণ ও তো এখন বডিগার্ড। জিয়া তখন শিয়ার সঙ্গে কথা বলতে আসে, কিন্তু শিয়া কাউকে কোনো পাত্তা না দিয়ে সোজা মেংয়ের কাছে চলে যায় আর বলে আমার ফিউনারেলের ছবিটা তো দারুণ হয়েছে, এটা নিশ্চয়ই জিয়ার আইডিয়া তাই না? আমি জানতাম জিয়া আমার অনেক বড় করে ফিউনারেল করবে। এরপর শিয়া জিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে কি ভেবেছিলি আমাকে মেরে ফেলে দিবি তুই? তুই ভাবিস না যে এত সহজে তুই আমাকে মারতে পারবি, আর জংশিয়া কোম্পানিকে তুই কোনোদিনও নিজের করে পাবি না। জিয়া বলে আমি তোকে ঠিক সেইভাবেই মারতে চেয়েছিলাম যেভাবে আমি তোর মাকে মেরে ফেলেছি। ঠিক আছে, এবার আমি তোকে অন্যভাবেই মারবো। এটা শুনে জিয়া তখন নিজের বন্দুকটা শিয়ার দিকে ধরে, তবে দেখা যায় ওই বন্দুকটা দিয়ে জল বেরোচ্ছে। জিয়ার হাত থেকে তখন আংটিটা খুলে পড়ে যায়। শিয়া তখন আংটিটা নিয়ে বলে দেখ আংটিটা তোর সাইজেরই নয়। শিয়া মেংকে বলে আমি কিন্তু এখনো মরে যাইনি, তাই আমাদের এঙ্গেজমেন্টটা আজকেই হবে। এটা শুনে মেং খুব খুশি হয়ে যায়। শিয়াকে সেই সময় আংটিটা ইয়াং নিজের হাতেই পরিয়ে দেয়। এঙ্গেজমেন্টটা তাহলে কাদের মধ্যে হলো? আংটিটা তো পরানোর কথা ছিল মেংয়ের। এরপর শিয়া আর মেং ওখান থেকে চলে যায় আর পাহারা দেয় পেছনে ইয়াং। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওই গাড়ি অ্যাক্সিডেন্টের পরে বেশ কিছু গুন্ডা আসে ওদের দুজনকে একদম শেষ করে দিতে। ইয়াং যখন ওই গুন্ডাগুলোকে খুব মারছিল তখনই কিছু লোক এসে ওখানে শিয়ার প্রাণ বাঁচিয়ে নেয়, আর তারপর তো ঘোড়ার পিঠে চলে আসে নিজেরই ফিউনারেলে। এরপর দেখা যায় জিয়ার বাবা জিয়াকে মারে, কারণ জিয়া একটা কাজও ঠিকঠাক করে করতে পারেনি। পরের দিন মেং আর শিয়ার এঙ্গেজমেন্ট পার্টি খুব বড় করে আয়োজন করা হয়, আর সেখানে অনেক লোক আসে। শিয়া বলে থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য, তুমি চিন্তা করো না, জংশিয়া কোম্পানি আমি আবার পেয়ে গেলে আমি তোমায় ডিভোর্স দিয়ে দেব। এটা শুনে মেং খুব অবাক হয়ে যায় আর স্যাড হয়ে যায়, কারণ ও তো শিয়াকে মনে মনে ভালোবাসে, কিন্তু তবুও ও শিয়াকেই বিয়ে করতে চায়। ওদের দুজনকে একসঙ্গে দেখে ইয়াং এর যেন কোথাও একটা জেলাসি কাজ করছিল। তখনই ওখানে পেছনে থাকা যে বড় ব্যানারটা শিয়ার গায়ে পড়ছিল, তবে ইয়াং এসে শিয়াকে বাঁচিয়ে নেয়। ইয়াং শিয়াকে কিছুটা দূরে নিয়ে আসে আর বলে আমার মনে হচ্ছে কেউ ইন্টেনশনালি এইটা করেছে। দূরে তখন দেখা যায় শিয়ার সৎ বাবা আর একটা লোক। শিয়া তখন ইয়াংকে পাঠিয়ে দেয় ওদের দুজনকে ফলো করার জন্য, আর ও ওখানেই দাঁড়িয়ে থাকে। আর জিয়া তখন শিয়ার কাছে এসে সবার সামনে নাটক করে যে ওর বড় বোনের জন্য অনেক চিন্তা করছে। তখনই ওই বাড়ির যে ন্যানি, যাকে মনে মনে খুবই পছন্দ করে শিয়া, সে ওখান থেকে শিয়াকে নিয়ে চলে যায় আর তারপর একটা বন্ধ ঘর, যেটা আসলে একটা স্টোর রুম, সেখানে আটকে দেয়। অন্যদিকে ইয়াংকে দেখা যায় ও তখন শিয়ার সৎ বাবার ওপর নজর রাখছিল। এদিকে শিয়াকে যে স্টোর রুমটার ভেতরে আটকে রাখা হয়েছে সেই স্টোর রুমের ভেতরটা ছিল অনেকটা ঠান্ডা, কারণ এটা হচ্ছে একটা ফ্রিজ রুম। শিয়া তখন বুঝতে পারছিল না এখান থেকে ও কি করে বার হবে। ওখানে থাকা যে ফ্যানগুলো সেগুলো ও বন্ধ করার চেষ্টা করছিল। জায়গাটাতে ছিল -15 ডিগ্রি, কিন্তু এখানে ঢোকার আগে ও কিন্তু ইয়াংকে একটা মেসেজ করে দেয় যে ও ন্যানির সঙ্গে বাড়ির ভেতরে ছিল। ইয়াং তখন শিয়াকে ফোন করে না পেলে ও বুঝতে পারে যে শিয়ার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ডাক্তার বলেছিল শিয়া যেন সব সময় গরম জায়গাতে থাকে, কিন্তু এত ঠান্ডায় শিয়ার খুব কষ্ট হচ্ছিল। শিয়া যাতে ঘুমিয়ে না পড়ে সেই জন্য ওখানে থাকা খাবার খেতে শুরু করে, নিজের হাতে কাঁচি দিয়ে ক্ষত করে যাতে সেই ব্যথাতে যন্ত্রণায় ও জেগে থাকে। এদিকে জিয়াকে দেখা যায় ও তখন পুরো পার্টিটাকে মাতিয়ে রাখে যাতে সবাই নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে যায় আর শিয়া কোথায় এই ব্যাপারে খেয়ালই না করে।
কিন্তু ওই পার্টির মধ্যে ইয়াং তখন ছুটতে শুরু করে, কারণ ওকে শিয়াকে খুঁজে বের করতেই হবে। ইয়াং তখন ওই বাড়ির ভেতরে চারিদিকে শিয়াকে পাগলের মতো খুঁজে বেড়াতে থাকে। আর এদিকে শিয়া সে তো প্রায় ঘুমিয়েই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় ইয়াং ওই দরজাটা খোলে আর শিয়াকে এই অবস্থায় পেয়ে যায়। আর তারপরে সে ওই শিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে যাতে শিয়ার শরীর গরম হয়ে যায় তাড়াতাড়ি। ওই পার্টি থেকে জিয়া যখন চলে যাচ্ছিল, মেং তখন জিয়াকে বলে যে শিয়ার ওই অবস্থা কি করে হলো। জিয়া তো নাটক করে ও এই ব্যাপারে কিছুই জানে না। মেং বলে, আমি জানি তুমি মোটেই শিয়াকে পছন্দ করো না, আমি কিন্তু এই ব্যাপারে অবশ্যই ইনভেস্টিগেট করব। এটা শুনে জিয়া তো খুব রেগে যায় আর বলে, তুমি বেঁচে থাকলে তো ইনভেস্টিগেট করবে। কথাটা বলে জিয়া তখন গাড়িটা খুব জোরে চালায় আর মেংকে খুব বাজেভাবে ধাক্কা মারে। বোঝা যায় যে এই জিয়া আসলে ঠিক কত বড় সাইকো কিলার। ইয়াং তারপর শিয়াকে বাড়িতে নিয়ে আসে আর বাথটাবের ভেতরে গরম জল করে সেখানে শিয়াকে শুইয়ে দেয় যাতে তাড়াতাড়ি করে শিয়ার শরীরটা গরম হয়ে যায়। কিন্তু শিয়া সেই সময় কিছুতেই ইয়াংকে ছাড়ছিলই না। ইয়াং এর শরীরের গরমটা ওর পেতে খুবই ইচ্ছে করছিল, সেই জন্য ইয়াংকে ও ঠেলে ওই বাথটাবের ভেতরেই নিয়ে নেয়। আর শুধুমাত্র তাই নয়, ইয়াং এর জামাটাও টেনে ছিঁড়ে দিয়ে ও ইয়াংকে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে ইয়াং এর তো অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে, একটা মেয়ে ওকে এইভাবে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণ পরে শিয়ার ঘুম ভেঙে যায় আর ও উঠে যখন নিজেকে এইভাবে দেখতে পায়, ওর মনে পড়ে যায় যে ও বাথটাবের ভেতরে কিভাবে ইয়াংকে জড়িয়ে ধরেছিল। এরপর শিয়া বাইরে আসতেই ও দেখতে পায় যে ইয়াং ওখানে নিজের জামার বোতাম সেলাই করছে। আর এটা দেখে লজ্জায় শিয়া সেই সময় লুকিয়ে যায়, তবে আবারও ও উকি মেরে দেখতে থাকে ইয়াংকে। ইয়াং বলে, তোমার শরীর এখন ঠিক আছে? শিয়া দেখে যে ইয়াং জামার বোতাম সেলাই করছে, কারণ ও তো জামার বোতামটা টেনে ছিঁড়ে দিয়েছিল। এটা ভেবে শিয়ার তখন খুবই লজ্জা করছিল। শিয়ার আরো মনে পড়ে যায় ওর কাটা জায়গাটা ইয়াং নিজের হাতে সেলাই করে দিয়েছিল। শিয়া সেই সময় ইয়াং এর ফিগারের দিকে হা করে তাকিয়েছিল, কারণ ওর ফিগারটা খুবই সেক্সি। শিয়া সেই সময় কিছু টাকা দিয়ে ইয়াংকে বলে যে তুমি নিজের জন্য নতুন কিছু জামা কাপড় কিনে নিও, আর তাছাড়া বডিগার্ড হিসেবে এটা তোমার প্রথম স্যালারি। এরপর ইয়াং শিয়ার জন্য চা করে আর সেটা খেতে খেতে ইয়াং দেখায় যে আমি তোমার ফোনে একটা জিপিএস ইনস্টল করে দিয়েছি, এটার সাহায্যে আমি জানতে পারবো তুমি কখন কোথায় আছো আর আমি তোমাকে প্রোটেক্ট করে নিতে পারবো। শিয়া দেখে যে ইয়াং আসলে খুবই ভালো ছেলে আর ওকে প্রোটেক্ট করার জন্য ইয়াং এর অনেক বুদ্ধিও আছে। এরপর শিয়া খবর পায় যে মেং এর কার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য হসপিটালে ও দেখতে আসে মেংকে। ডাক্তার জানায় যে মেং এর অ্যাক্সিডেন্টটা এতটাই বাজেভাবে হয়েছে যে মেং হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। এটা শুনে শিয়ার তখন খুবই খারাপ লাগছিল, কারণ মেং ওর ছোটবেলাকার বন্ধু ছিল। সেই সময় জিয়াকে দেখা যায় হাতে ফুল নিয়ে ওখানে মেং এর সঙ্গে দেখা করতে আসে। আর জিয়াকে দেখে শিয়া বুঝতে পারে যে মেং এর যে কার অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা শুধুমাত্র জিয়ার জন্য। জিয়া এসে মেং এর সঙ্গে সেই সময় অনেক ভালো করে কথা বললে শিয়া তখন সেই ফুলগুলো ওখানেই ছুঁড়ে ফেলে দেয়। জিয়া বলে, তুই আমার উপর রাগ দেখাচ্ছিস কেন? মেং তো আর পুরোপুরি মরে যায়নি। জিয়া বলে, তুই এতদিন অনেক মানুষের অনেক ক্ষতি করেছিস, এরপর কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। জিয়া বলে, তুই যদি আমার কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে তোর যে আমি কত বড় ক্ষতি করব তুই সেটা স্বপ্নেও ভাবতে পারছিস না। কথাটা বলে জিয়া ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইয়াং জল কিনে নিয়ে আসে, কিন্তু ওখানে শিয়াকে আর খুঁজে পায় না। এদিকে জিয়া যখন পার্কিং লটে ওর গাড়ির দিকে যাচ্ছিল, শিয়া তখন গাড়িটা নিয়ে জিয়াকে ধাক্কা দিয়ে ঠিক একইভাবে খুন করতে চায়। আর জিয়া সেও ভয়ে এদিক ওদিক ছুটতে থাকে। শিয়া যখনই জিয়াকে ধাক্কা মারতেই যাবে সেই সময় গাড়িতে উঠে চলে আসে ইয়াং আর গাড়িটাতে তাড়াতাড়ি ব্রেক মেরে দেয় যাতে শিয়া এত বড় ভুলটা না করে, কারণ শিয়া যদি এখন জিয়াকে এইভাবে খুন করে ফেলে তাহলে তো শিয়ার জেল হয়ে যাবে। এই সুযোগে জিয়া ওখান থেকে পালিয়ে যায় আর শিয়া তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে আবার জিয়াকে ধরতে চায়, তবে ইয়াং শিয়াকে সেই সময় আটকে নেয়। শিয়া চিৎকার করে বলে, আমি আজকে ওকে খুন করেই ফেলবো, ও আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। তবে ইয়াং তবুও ওকে ছাড়ে না, যাতে শিয়া রাগের বশে কোনো ভুল না করে ফেলে। শিয়া খুব কান্না করতে করতে বলে, মেং আমার খুব ভালো বন্ধু ছিল, ওই একটা মানুষ যে সব সময় আমার ভালো চাইতো, আর জিয়া সেই মানুষটাকেও ছাড়লো না। শিয়া তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জুতোগুলোই খুলে ফেলেছিল আর ওর পাটা তখন ইয়াং নিজের হাতে মুছিয়ে দেয় আর নিজের হাতে জুতো পরিয়ে দেয়। শিয়া তখন ইয়াং এর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর দেখে যে ইয়াং আসলে ওর কত যত্ন করছে। শিয়া বলে, ইয়াং চলো আমরা বিয়ে করে নিই।
এমন কথা শুনে ইয়াং সে তো একদম অবাক হয়ে যায়। শিয়া সেই সময় চাবির রিংয়ে যে রিংটা থাকে সেটা ইয়াং এর আঙুলে পরিয়ে দেয় আর ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আসলে শিয়া চাইছে যে ইয়াং এর মতো একটা মানুষ যেন সব সময় ওর সাথে থাকে, যাতে কখনো ওর কোনো বিপদ না আসতে পারে। এরপরে ইয়াং শিয়ার জন্য কফি নিয়ে আসে আর তখন শিয়া ইয়াং এর পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইয়াং বলে আমার পরিবারে কেউ নেই, সবাই মরে গেছে। এটা শুনে শিয়ার তখন একটু খারাপ লাগে। শিয়া বলে আমি তোমাকে বিয়ে করতে চাইছি যাতে আমি কোম্পানিতে নিজের জায়গাটা পেয়ে যাই, আর তুমি চিন্তা করো না, আমাদের ডিভোর্স হয়ে গেলে আমি তোমাকে অনেক টাকা দেব, সেটা তোমার পুরো জীবনটা চালানোর জন্য যথেষ্ট হবে। ইয়াং বলে ঠিক আছে। শিয়া বলে আমাদের যখন বিয়ে হয়ে যাবে আমি তোমাকে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে অফিসের মধ্যে একটা জায়গা করে দেব। ইয়াং তাতেও রাজি হয়ে যায়। শিয়ার তখন একটু সন্দেহ হয় যে ও যা বলছে ইয়াং তাতেই কেন রাজি হয়ে যাচ্ছে। ইয়াং বলে তোমার আমার বিয়ে হয়ে গেলে তুমি কখনো রান্না করতে যেও না, জিজ্ঞাসা করো না কেন, এটা আমার এমনি পছন্দ নয়। তো ওরা দুজন তখন হাতে হাত মেলায় যে খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করতে চলেছে। পরের দিন সকাল হয়ে গেলেই শিয়া আর ইয়াং দুজন মিলে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট নিয়ে চলে আসে শিয়ার সৎ বাবা আর সৎ বোন জিয়াকে দেখাতে। আর ওরা দুজন ওদের হাতে ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট দেখে ভীষণ অবাক হয়ে যায়। শিয়া বলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনে বিয়ে করে নিয়েছি, আর আজ থেকে মেল মাস্টার হিসেবে কোম্পানিতে জয়েন করবে আমার হাজবেন্ড ইয়াং। জিয়া তখন হাসতে থাকে যে একজন বডিগার্ডকে বিয়ে করেছে শিয়া। জিয়া এসে বলে তুই এত তাড়াতাড়ি হাজবেন্ড জোগাড় করে ফেললি, প্রত্যেক দিন কি হাজবেন্ড চেঞ্জ হবে নাকি? জিয়া বলে কালকে তুই যত তাড়াতাড়ি দৌড়েছিলি আমি তত তাড়াতাড়িও হাজবেন্ড চেঞ্জ করতে পারবো না। এটা শুনে জিয়া তো খুব বেশি রেগে যায়। এরপর শিয়া চলে আসে ওর মায়ের স্মৃতি যেখানে রাখা আছে সেই ঘরে, আর সেখানে খুব কান্না করতে করতে বলে মা আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নেবই, তোমার হাতে তৈরি কোম্পানি জংশিয়া আমি নিজের করে নেবই। এদিকে ইয়াং যখন ছিল ওখানে শিয়ার সৎ বাবা ইয়াংকে অপমান করে যে ইয়াং এর আসলে কোনো টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। তবে ইয়াং এই সব কথায় পাত্তা দেয় না। জিয়া তখন কিছু গুন্ডা নিয়ে ওখানে আসে যাতে ইয়াংকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিতে পারে, কিন্তু ইয়াং ওখানে এতটাই শক্তভাবে দাঁড়িয়েছিল যে ওই গুন্ডা দুটো ইয়াংকে ওখান থেকে এক চুলও নড়াতে পারছিল না। তখনই ইয়াং এর মনে পড়ে যায় যে শিয়া ওকে বলেছিল ও আসলে যে বক্সার সেটা যেন কাউকে জানতে না দেয় ও, কারণ সবাই যদি জানতে পারে তাহলে সেটার সবাই সুযোগ নেবে, আরো বেশি করে লোক নিয়ে আসবে ইয়াংকে অ্যাটাক করার জন্য। গুন্ডাগুলো সেই সময় ওর সারা শরীরে জামা কাপড়গুলো খুলতে শুরু করে যাতে সবার সামনে খালি গায়ে ওকে অপমান করা যায়। ইয়াং এর খুব টেনশন হচ্ছিল ওর ফিগার দেখলে এরা বুঝতে পারবে যে ও আসলে বডি বিল্ডার। ইয়াং তখন নিজের শার্টটা সবে খুলতেই যাবে, তবে তখনই ওখানে শিয়া চলে আসে আর ওটা আর খুলতে দেয় না। আর ওখানে থাকা গুন্ডাগুলোকে শিয়া মারে যে কার এত বড় সাহস হলো ওর হাজবেন্ডকে এইভাবে অপমান করার। নিজের বোন জিয়া এমনকি নিজের বাবার গায়েও শিয়া হাত তোলে। তাতে করে শিয়ার সৎ বাবা তো শিয়ার ওপর খুব বেশি রেগে যায়। শিয়া বলে যে আমার হাজবেন্ডকে সম্মান করবে না আমি তাকেও কোনো সম্মান দেব না। কথাটা বলে শিয়া ইয়াংকে নিয়ে ওখান থেকে চলে যায়। জিয়ার তখন শিয়ার ওপর আরো বেশি করে রাগ হচ্ছিল। শিয়া তখন ইয়াংকে বলে আচ্ছা ওরা তোমাকে এইভাবে অপমান করছিল আর তুমি মুখ বুজে সেটা দেখছিলে? ইয়াং বলে তুমি কালকে বলেছিলে না আমি যেন ওদের সামনে আমার আসল রূপটা না দেখাই। শিয়া মনে মনে ভাবে বাবা এ আমার এত কথা শোনে। শিয়া তখন ইয়াং এর টাইটা ধরে বলে তুমি এখন আমার হাজবেন্ড, তাই কাউকে তোমায় অসম্মান করতে দেবে না। ইয়াং বলে তোমার হাজবেন্ড হয়ে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। শিয়া তখন ইয়াং এর টাইটা নিজের হাতেই পরিয়ে দিচ্ছিল। এরপর শিয়া ইয়াংকে নিয়ে চলে যায় একজন উকিলের কাছে, আর সেখানে উকিল জানায় যে শিয়ার মায়ের শেষ করে যাওয়া উইল অনুযায়ী শিয়া তখনই এই পরিবারের সম্পত্তি পাবে যখন শিয়া প্রেগনেন্ট হতে পারবে, মানে শিয়ার বাচ্চা এই সম্পত্তি পাবে। এটা জানতে পেরে শিয়া তো একদম অবাক হয়ে যায়, আর জিয়া আর ওর বাবা খুব খুশি হয়ে যায়। বাড়িতে এসে শিয়ার খুব মন খারাপ হয়ে যায়, ও এখন বাচ্চা কিভাবে পাবে। শিয়া যে ওর মাকে কথা দিয়েছিল জংশিয়া কোম্পানি ও নিজের করে নেবেই, তাহলে এখন কোম্পানিটা নিজের হবে কি করে। শিয়া বাথরুমে যখন স্নান করছিল এদিকে ইয়াং বাড়িতে কিছু একটা খুঁজছিল। বোঝাই যায় যে ইয়াং এর আসলে কোনো একটা উদ্দেশ্য আছে শিয়ার সমস্ত কথা মেনে চলার। ইয়াং তখন শিয়ার মায়ের স্মৃতিস্তম্ভ যেটা ছিল সেটার দিকে খুব রাগ রাগ চোখ দিয়ে তাকায়। তখনই ফ্ল্যাশব্যাকে 20 বছর আগেকার ঘটনা দেখা যায়। সেখানে শিয়ার মা নিজে ইয়াং এর বাবাকে ওর সামনেই খুন করে ফেলেছিল। সেই প্রতিশোধ নিতেই আজকে ইয়াং আবারও ফিরে এসেছে। এদিকে শিয়াকে দেখা যায় ও খুব সুন্দর করে সাজছিল যাতে ওকে দেখতে
খুব সুন্দর লাগে। এরপর যখনই ইয়াং শিয়ার কাছে আসে, শিয়া তখন ভীষণ হট সেজে ইয়াংকে সিডিউস করার চেষ্টা করতে থাকে। আসলে শিয়ার এখন প্ল্যান হচ্ছে ইয়াং এর সঙ্গে তোর বিয়ে হয়েই গেছে, আর এখন ও ইয়াং এর বাচ্চার মাও হতে চায়। আর ও প্রেগনেন্ট হয়ে যেতে পারলে, ওর বাচ্চা হলে ও খুব সহজেই কোম্পানিতে থাকা সম্পত্তি নিজের নামে পেয়ে যাবে। শিয়া তখন ইয়াংকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, দেখো আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, আমরা তো কাছাকাছি আসতেই পারি। এটা শুনে ইয়াং তখন ভীষণ অবাক হয়ে যায়। আর তারপরে ইয়াং তখন শিয়াকে কিস করে আর ওদের মধ্যে শুরু হয় তুমুল রোম্যান্স। ইয়াং তো ভুলেই যায় যে ও আসলে যার সঙ্গে এইসব রোম্যান্স করছে তার মাই ওর বাবার খুনি। কারণ শিয়ার সঙ্গে থাকতে থাকতে ইয়াং ও শিয়াকে মনে মনে একটু হলেও ভালোবেসে ফেলেছে। তখনই শিয়া বলে যে তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি করে প্রেগনেন্ট বানিয়ে দাও, কারণ আমি এখন একটা বাচ্চা চাই। এমন কথা শুনে ইয়াং খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি এতদিন পর্যন্ত যা বলেছো আমি সবটা শুনে এসেছি, কিন্তু আমি তোমার এই কথাটা মানতে পারবো না। তুমি একটা বাচ্চাকে নিজের প্রতিশোধের যন্ত্র হিসেবে ব্যবহার করবে? একটা বাচ্চাকে এইভাবে ব্যবহার করার কোনো মানেই হয় না। তোমার যদি একটা বাচ্চার দরকার হয় তাহলে সেই কাজে আমি তোমার সাহায্য করতে পারবো না। কথাটা বলে ইয়াং ওখান থেকে চলে যায়। আর তারপর ভাবতে থাকে শিয়া যে এবার ও কি করে তাহলে জংশিয়া কোম্পানিতে নিজের সম্পত্তি পাবে। এরপর ইয়াং যখন রুমে চলে আসে তখনই ওকে জিয়া ডাকে। ও দেখতে পায় জিয়া নিচে বসে আছে আর ওকে একটা ছবি দেখিয়ে বলছে, আচ্ছা আমার বড় বোন শিয়া কি জানে যে তুমি সাউথ এশিয়াতে আমার পোষা গুন্ডাদের মধ্যে একজন ছিলে? এটা দেখে খুব অবাক হয়ে যায় ইয়াং। ইয়াং তারপর জিয়ার সামনে চলে আসে আর জিয়া বলে, তুমি আর কতদিন মিথ্যে বলবে? তুমি আর তোমার বন্ধু গুন্ডারা আমার থেকে 10 কোটি টাকা নিয়েছিলে একটা মানুষকে মারার জন্য, ভুলে যাচ্ছ? তুমি এটাও ভুলে যাও না যে তোমার ছবিও আমার কাছে রয়েছে। আমি তো তোমাকেই শিয়াকে খুন করার জন্য পাঠিয়েছিলাম, তুমি কিভাবে ওর হাজবেন্ড হয়ে গেলে বলো তো? যাই হোক, শিয়া তোমাকে কত টাকা দিয়েছে বলো, আমি তার থেকে ডাবল দেব। তুমি যদি তার পরিবর্তে আরও কিছু চাও আমি তোমাকে সেটাও দিতে পারবো। ইয়াং তখন জিয়ার গলা টিপে ধরে আর বলে, ডাবল কেন, তুমি 3 গুণ 4 গুণ টাকা দিলেও আমি তোমার হয়ে আর কাজ করব না। জিয়া বলে, কিন্তু আমি যে এবার শিয়াকে সব সত্যিটা বলে দেব গিয়ে, যে তুমি আসলে আমারই পোষা গুন্ডা। ইয়াং বলে, হ্যাঁ গিয়ে বলে দাও, আর এটাও বলো যে ওকে মারার জন্যই তুমি আমাকে পোষা গুন্ডা করেছিলে, তাতে করে তোমায় আর তোমার বাবাকে খুব সহজেই ও জেলে পাঠাতে পারবে। কথাটা বলে ইয়াং ওখান থেকে চলে যায়। জিয়া নিজের ফাঁদেই নিজে পড়ে গেছে। কিছুক্ষণ পরে শিয়া যখন নিজের ঘরে ঘুমিয়ে যায়, ওই ঘরে ইয়াং আসে আর ওখানে থাকা একটা চেয়ারের ওপর ইয়াং শুয়ে পড়ে আর শিয়ার দিকেই ও অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের দিন সকাল হয়ে যায় আর ইয়াং এখানেই সারাটা রাত ঘুমিয়ে কাটিয়েছে। ঘুম থেকে উঠে ও বিছানায় শিয়াকে আর দেখতে পায় না, কারণ সে আজকে রেডি হয়ে খুব সুন্দর করে চলে এসেছে জংশিয়া কোম্পানিতে। সেখানে সে ওর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় যে মেয়েটার নাম জুলি। এখন শিয়া অফিসে আসে না বলে এই জুলিকে অফিসে কাজের লোকের মতো করে সবাই রেখেছে। অফিসে প্রত্যেকের জিনিসপত্র ডেলিভারি করার কাজই এখন জুলির। জুলি তখন শিয়াকে দেখে বলে, আমি আপনাকে অনেক মিস করছিলাম। শিয়া তখন জুলিকে বকাবকি করে কেন জুলি এই কাজগুলো করছে। আসলে জুলির এই চাকরিটা খুব দরকার, শিয়া অফিসে আসছিল না বলে ওকে দিয়ে এখন সবাই এইগুলো করাচ্ছে। এরপর শিয়া ওর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে অফিসের ভেতরে, আর যে অফিস রুমের ভেতরে শিয়া বসতো সেখানে এখন জিয়া বসে আর ও অফিসের ভেতর বসে নেল পলিশ পরছে। ওখানেই তখন শিয়া চলে আসে আর যাচ্ছে তাই ভাবে জিয়াকে অপমান করে আর বলে এখান থেকে যেন জিয়া তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কিন্তু জিয়া বলে যে আমি তো এখান থেকে বেরোচ্ছি না। জিয়া তখন ওই চেয়ার ধরে জিয়াকে অফিস থেকে হির হির করে টানতে টানতে বার করে দেয়। সবার সামনে জিয়ার যে অপমানটা হলো এটুকুই যথেষ্ট ওর জন্য। শিয়া বলে, এবার আমাদের অফিসে কিছু নতুন স্টাফ দরকার। কিছুক্ষণ পরে ওই অফিসেই চলে আসে ইয়াং আর এসে জুলিকে জিজ্ঞাসা করে যে শিয়া কোথায়। জুলি বলে যে এখন শিয়া ইন্টারভিউ রুমে আছে, কিছু জনের ইন্টারভিউ নিচ্ছে। ইয়াং তখন ওখানে থাকা সবার বায়োডাটা চেক করে তো একদম অবাক হয়ে যায়। যারা ইন্টারভিউ দিতে এসেছে সেই ছেলেগুলো খুবই হ্যান্ডসাম, যেটা ইয়াং এর তো একদম সহ্য হচ্ছে না। ইয়াং বলে, আজ থেকে সমস্ত ইন্টারভিউর দায়িত্ব আমার। ইয়াং এর তখন মনে হয় যে হ্যান্ডসাম ছেলেদের ইন্টারভিউ দিতে ডাকছে শিয়া, যাতে শিয়া তাড়াতাড়ি করে প্রেগনেন্ট হয়ে যেতে পারে। এইদিকে শিয়া ইন্টারভিউ রুমে যখন 3টে হ্যান্ডসাম ছেলের ইন্টারভিউ নিচ্ছিল সেই সময় আরো বেশি করে হ্যান্ডসাম সেজে ওখানে ইয়াং চলে আসে।
আর বলে যে শিয়ার পরিবর্তে এখন আমি সবার ইন্টারভিউ নেব। ইয়াং তখন সবাইকে খুব ভালো করে মেপে মেপে দেখে যে কে কতটা বেশি হ্যান্ডসাম। তার পরিবর্তে ইন্টারভিউ তো নেয়ই না, ওর এটা ওটা নিয়ে খুদ ধরতে থাকে, কারোর ড্রেস খারাপ তো কারোর ফেস খারাপ। এসব দেখে শিয়া তো একদম অবাক হয়ে যায়, এটা কি কোনো ইন্টারভিউর বিষয় হলো? শিয়া তখন রেগে গিয়ে বলে, তুমি ইন্টারভিউ রুমে এসে এগুলো কি করছো বলো তো? তুমি কি আমায় নতুন কোনো স্টাফ অফিসে নিতে দেবে না? ইয়াং বলে, তুমি চিন্তা করছো কেন? তোমার অফিসে নতুন স্টাফ নেওয়ার দরকার তো। এই দেখো, আমি কোয়ালিফাইড আর এক্সপেরিয়েন্সড বেশ কিছু জনকে নিয়ে এসেছি। তখনই দেখা যায় কিছু মিডিল এজ বয়স্ক লোকেরা ওখানে আসে, মানে যাদের সঙ্গে শিয়ার কোনো চান্সই নেই প্রেম করার, আর বাচ্চা হওয়া তো দূরের কথা। শিয়া তো ইন্টারভিউ নেয় না, কারণ এদের একজনকেও শিয়ার পছন্দ হয় না, কারণ এরা সবই অন্যান্য ফিল্ডে জব করে। ইয়াং তখন বোঝাতে থাকে যে ওই কম বয়সী ছেলেদের থেকে এরা অনেক বেশি ভালো, কিন্তু শিয়া এই কোনো কিছুই মানতে চায় না আর ইয়াংকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। ইয়াং এর তখন হাসি পায় এটা ভেবে যে যাক বাবা, ওই ছেলেগুলো তো চলে গেছে। শিয়া এসে তখন বলে, দেখো আমি এই কোম্পানিটাকে আবারও নিজের মতো করে নতুন করে চালাতে চাইছি, সেই জন্য আমার কিছু বিশ্বস্ত স্টাফ চাই, এই পুরনো স্টাফগুলো নয়। এই বয়স্ক লোকগুলো নিজেদের মর্জিতে চলে, আমার কথা এরা শুনবে না। ইয়াং তখন আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর ইয়াং রোমিও নামের একটা ছেলেকে অফিসে নিয়ে আসে, যে আসলে ওই বক্সিং ক্লাবে এই ইয়াং এরই অ্যাসিস্ট্যান্ট ছিল। আর এই রোমিও ইয়াং যা বলে সবসময় সেটাই মেনে চলে, তাই ইয়াং এই রোমিওকে খুব সহজে বিশ্বাস করতে পারবে। রোমিও বলে, আমি তো ভাবতেই পারছি না তুমি তোমার শত্রুর মেয়েকে বিয়ে করে নিয়েছো, তারই কোম্পানিতে আবার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হয়েও আছো। যাই হোক, তুমি কি ওই কন্ট্রাক্টের ব্যাপারে কিছু জানতে পেরেছো? ইয়াং বলে, এখনো পর্যন্ত না। রোমিও বলে, কিন্তু এটা তো শিয়ার বাড়িতেই থাকার কথা, আবারও সময় করে তোমার নিশ্চয়ই ওটা খুঁজতে হবে। ইয়াং বলে, আমার প্রথমে ওর বিশ্বাস অর্জন করতে হবে, তারপর বাকিটা। এরপর শিয়া যখন অফিস থেকে বেরোচ্ছিল ও তখন ফোন করে দেয় ইয়াংকে। ইয়াং তখন শিয়ার সঙ্গে দেখা করতে আসছিল, তবে ওকে কেউ একজন পেছন থেকে ছুরি ঢুকিয়ে দেয়। আর ছেলেটা বলে, এক্ষুনি নড়বে না, আমাদের বস তোমার সঙ্গে দেখা করতে চাইছে। আসলে ওই ছেলেটা ছুরি ঢোকানোর ভয় দেখিয়েছে ইয়াংকে। কিছুক্ষণ পরে শিয়া আবার ওপরে চলে আসে আর চারিদিকে ইয়াংকে খুঁজতে থাকে, কিন্তু ইয়াং এর তো ও কোনো খোঁজ পায় না। জিপিএসটা চেক করে দেখে যে ইয়াংকে ওখানেও জিপিএসে দেখা যাচ্ছে না। এরপর শিয়ার তো ইয়াং এর জন্য খুব চিন্তা হতে থাকে, ওর মনে হচ্ছে কেউ তো ইয়াং এর ক্ষতি করতে চাইছে হয়তো ওর জন্যই। তখনই শিয়ার মনে হয় যে সিসিটিভি ক্যামেরা চেক করা যাক। এরপর সবাই মিলে ইয়াংকে একটা জায়গায় এনে বেঁধে রেখে দেয়, আর ওখানেই তখন চলে আসে সাউথ এশিয়ার গ্যাং লিডার। এই গ্যাং লিডারের আন্ডারেই একসময় গুন্ডা হিসেবে ইয়াং কাজ করত, তবে ওইখান থেকে বেরিয়ে আসার জন্যই এরা এখন একে কিডন্যাপ করে এনেছে। ইয়াং এখন আর এই গ্যাং লিডারের হয়ে কাজ করতে চায় না, কিন্তু এরা তো কোনোভাবেই ইয়াংকে নিজের দল থেকে বার করতে চায় না। ওরা সবাই মিলে সেই সময় ইয়াং এর ফোনটা সুইচ অফ ছিল সেটাকে অন করে। এদিকে শিয়া সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে যে কিছু জন এসে ইয়াংকে ভয় দেখিয়ে এখান থেকে নিয়ে গেছে। শিয়া বলে, ও চায় না আমি যেন বিপদে পড়ি, আর সেই জন্যই ও ফোনটা সুইচ অফ করে দিয়েছিল, যাতে আমি ওর লোকেশন ট্র্যাক করতে না পারি। তখনই ফোনে শিয়া লোকেশনটা দেখতে পায়, কারণ ওখানে তো ফোন অন করা হয়েছে ইয়াং এর। এদিকে গ্যাং লিডার তো জানতে পেরেছে যে শিয়ার সঙ্গে বিয়ে করেছে ইয়াং, আর যে জিয়া এই পুরো সাউথ এশিয়া গ্যাং লিডার টিমটাকে টাকা দিয়ে এসেছে, পুষে রেখেছে, তারই বোনের সঙ্গে ইয়াং বিয়ে করেছে। তো এটা তো ঠকানো হয় দলের প্রতি। ইয়াং তখন ওই চেয়ারের সাথে থাকা নিজের হাত পা সবকিছু খুলে ফেলে, আর ওখানে যতগুলো গুন্ডা ওকে মারতে আসছিল ও সবাইকে ওখানে মেরে কাত করে ফেলে। তবে অনেকক্ষণ এইভাবে ফাইট করতে করতে খুবই দুর্বল হয়ে যায় ইয়াং, আর শিয়া লোকেশন ফলো করতে করতে ওই জায়গাটাতেই চলে আসে। আর সাথে করে ও অনেক সিকিউরিটিকে নিয়ে এসেছে, যাতে সবাই মিলে ইয়াংকে খুব সহজেই উদ্ধার করে নিয়ে যেতে পারে। এদিকে ওই রুমটার ভেতরে গ্যাং লিডারের সঙ্গে ইয়াং এর ফাইট হচ্ছিল। গ্যাং লিডার ইয়াংকে তখন এমনভাবে ধরে ইয়াং তখন আর একটুও নড়তে পারে না। গ্যাং লিডার চাইছিল ইয়াংকে পুরোপুরিভাবে প্রাণে শেষ করে দিতে, আর সেই সময় ইয়াং হঠাৎ করে অচেতন হয়ে পড়ে। তবে তার আগেই বুদ্ধি করে ইয়াং ওই গ্যাং লিডারের জুতোর সঙ্গে নিজের হাতে হাতকড়ি পরিয়ে নিয়েছিল, যাতে এখানে হঠাৎ করে ওকে রেখে গ্যাং লিডার পালিয়ে যেতে না পারে। এই সময় শিয়া ওখানে চলে আসে আর গ্যাং লিডারকে মেরে ওখানেই অজ্ঞান করে দেয়। আর ইয়াংকে এরকম অচেতন অবস্থায় দেখে শিয়ার তখন খুব চিন্তা হচ্ছিল যে ইয়াং কি মারা গেছে।
শিয়া তখন ইয়াংকে বারবার করে সিপিআর দিতে থাকে যাতে ইয়াং আবারও বেঁচে ফেরে, কারণ ইয়াং সেই সময় নিঃশ্বাস নিচ্ছিল না। এরপর শিয়া মুখ দিয়েও সিপিআর দেয় ইয়াংয়ের যাতে ইয়াং বেঁচে ফেরে। শিয়া তখন খুব কান্না করছিল, কারণ ও কোনো মতে ইয়াংকে হারাতে চায় না। আর এইভাবে অনেকক্ষণ চেষ্টা করতে করতে ইয়াংয়ের অবশেষে জ্ঞান ফিরে আসে, যেটা দেখে শিয়া তো ভীষণ নিশ্চিন্ত হয় আর খুব খুশি হয়। আর ও তখন ক্লান্ত হয়ে ওখানেই শুয়ে পড়ে। ইয়াং দেখলো যে শিয়া ওকে প্রাণে বাঁচানোর জন্য কি আপ্রাণ চেষ্টাই টানা করলো। ইয়াং তখন শিয়ার হাতটা শক্ত করে ধরে নেয় আর ওরা দুজনে অবশেষে ভীষণ খুশি হয়েছে, কারণ শিয়া ইয়াংকে বাঁচাতে পেরেছে আর ইয়াংকে বাঁচানোর জন্য শিয়া এখানে এসেছে। আজকে এই পর্যন্তই থাকলো এই ড্রামার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে এদের দুজনের গল্প জীবনে কোন মোড় নেয় সেটা দেখার জন্য আমাদের অবশ্যই দ্বিতীয় পর্বটা তো দেখতেই হবে। তোমরা যারা যারা এই ড্রামাটাকে পছন্দ করেছো তারা অবশ্যই লাইক করো আর কমেন্টে এটা জানিও যে এই ড্রামার দ্বিতীয় পর্ব তোমরা দেখতে চাও। আর এটা তো একটা অনগোয়িং ড্রামা, তাই দ্বিতীয় পর্ব আনতে আমার একটু সময় লাগবে। ড্রামার এপিসোডগুলো রিলিজ হলে আমি খুব তাড়াতাড়ি করে এই ড্রামার দ্বিতীয় পর্ব তোমাদের কাছে নিয়ে আসবো। আজকের জন্য এই গল্পটা এইটুকুই। খুব তাড়াতাড়ি পুরো গল্পটা নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আজকের জন্য বাই।